মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা নবাধিক শতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম দুর্যোধনের চক্রান্ত সম্বন্ধে যুধিষ্ঠিরকে সতর্ক করে দিচ্ছেন বিদুর। যুধিষ্ঠিরকে সতর্ক করতে গিয়ে হস্তিনাপুরের সাধারণ মানুষের অজানা ম্লেচ্ছ ভাষায় কথা বলছেন তিনি। সে ভাষা জানেন যুধিষ্ঠিরও। তিনি সব শুনে বলছেন যে তিনি সব বুঝেছেন। সময় মতো বিদুরের আশঙ্কার কথা জননী কুন্তিকেও জানাচ্ছেন যুধিষ্ঠির। কুন্তি রাজার ঘরের মেয়ে, চক্রান্তের কথা কিংবা হত্যার আশঙ্কায় ভয় পাওয়ার মানুষ তিনি নন। অতএব বারণাবতে পাঠিয়ে দিয়ে পাণ্ডবদের পুড়িয়ে মারার চক্রান্ত হচ্ছে বিদুরের দেওয়া সে খবর যুধিষ্ঠিরও বললেন এবং কুন্তিও শুনলেন। ব্যাস এটুকুই। তো ফাল্গুন মাসের ৮ দিনের দিন পাণ্ডবরা পৌঁছলেন বারণাবতে। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন বারণাবত জায়গাটা হস্তিনাপুর থেকে খুব একটা দূরে নয়। বৌদ্ধ গ্রন্থ মহাসুতোষম জাতকের উল্লেখ করে তিনি বলছেন বারণাবতকে হস্তিনাপুরের স্যাটেলাইট টাউনশিপও বলা যায়। তো হস্তিনাপুরের যুবরাজ এসেছেন তাঁর 4 ভাই এবং জননী। ছোট্ট জনপদে আনন্দের ধুম পড়ে গেল। দূর দূর জায়গা থেকে নানা শ্রেণীর লোকেরা, কেউ রথে চড়ে, কেউ ঘোড়ায়, কেউ অশ্বতরের পিঠে চেপে, আবার কেউ বা হেঁটে চলে এলো সমাত্রিক পাণ্ডবদের অভ্যর্থনা জানাতে। সমস্ত লোকের মুখে তাদের মনের যুবরাজ যুধিষ্ঠিরের জয়কার শব্দ শোনা গেল। যুধিষ্ঠির হয়তো তখনও জানেন না যে তাঁর যুবরাজ পদ চলে গেছে, হয়তোবা জানতেন। তবু বারণাবতের জনপদবাসীদেরই উদ্বেলিত আনন্দ স্রোত তিনি স্তব্ধ করে দিলেন না, প্রকাশ করলেন না কুরুবাড়ির অন্তর্মন্ত্রণা। জনগণের মধ্যে যুধিষ্ঠিরকে দেখতে লাগছিল দেবতাদের মধ্যে দাঁড়ানো ইন্দ্রের মতো। পুরবাসীদের আপ্যায়ন অভ্যর্থনা শেষ হলে যুধিষ্ঠির তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বারণাবতের মূল কেন্দ্রভূমিতে প্রবেশ করলেন। একটি নূতন জায়গায় গেলে কিভাবে সেই অঞ্চলের মানুষের মন পেতে হয়, সেই রাজনৈতিক বুদ্ধিটুকু যুধিষ্ঠিরের যথেষ্টই আছে। নগরে প্রবেশ করেই যুধিষ্ঠির আগে দেখা করতে গেলেন বারণাবত নিবাসী ব্রাহ্মণ সজ্জনদের বাড়িতে। ব্রাহ্মণরা সমাজমুখ্য এবং শিক্ষা দীক্ষায় সমস্ত জাতির মধ্যে অগ্রগণ্য বলে বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে পরিচিত হলেন যুধিষ্ঠির। আপন বিনয় শিক্ষা এবং বিনম্রভাবে তাদের মন পেতে দেরি হলো না তার। ব্রাহ্মণদের সঙ্গে দেখা করে যুধিষ্ঠির দেখা করলেন নগরপাল ক্ষত্রিয়দের সঙ্গে। তাঁরা আপন ওজস্বিতায় নগর রক্ষা করছেন, বারণাবতবাসী প্রজাদের পালন করছেন। অতএব তাঁদের সঙ্গে মেলামেশা পরিচিতি দরকার। বৈশ্য এবং শূদ্ররা, আধুনিকেরা যাঁদের মনে করেন সেকালের অপদস্থ দাসানুদাস, যুধিষ্ঠির কিন্তু ভাইদের নিয়ে তাঁদেরও বাড়ি বাড়ি গিয়ে দেখা করলেন। জনপদবাসী সকলের সঙ্গে ধুলো পায়ে দেখা করলেন যুধিষ্ঠির। হস্তিনাপুরের যুবরাজের পদ ছেড়ে বেরিয়ে এলেও যুবরাজের মর্যাদা এবং কর্তব্য কোনোটাই তিনি ভোলেননি। বারণাবতের পৌর জনপদবাসী যেভাবে তাঁকে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন, ঠিক তেমনই সাদরে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সকলের সঙ্গে দেখা করে তাঁদেরও নাগরিক মর্যাদা রক্ষা করলেন যুধিষ্ঠির। এদিকে আমাদের পুরোচন, অতিশয় বুদ্ধিমান লোক। স্থানীয় মানুষজনের সঙ্গে পাণ্ডবদের পরিচয় আপ্যায়ন শেষ হয়ে গেলে পুরোচন তাদের একটি অস্থায়ী আবাসে এনে তুলল। সে জানালো যে পাণ্ডবদের স্বচ্ছন্দ বাসের জন্যই নূতন একটি ভবন তৈরি হচ্ছে। কাজ এখনো কিছু বাকি আছে। নির্মাণ সম্পূর্ণ হলেই নূতন বাড়িতে পুরোচন তাদের নিয়ে যাবে। পুরোচনই যে দুর্যোধনের কার্যসাধক ব্যক্তি সে কথা পাণ্ডবরা কেউ জানতেন না এবং মহামতি বিদুরও এ বিষয়ে কিছু বলেননি। রাজা রাজরাদের প্রোটোকল অনুযায়ী এটা অবশ্যই একটা নিয়ম যে যেখানে তাঁরা যাচ্ছেন সেখানকার একজন মান্য ব্যক্তি তাঁদের দেখাশোনার ভার নেবেন। পুরোচন বারণাবতে এসেছে পাণ্ডবদের অনেক আগে এবং পুরবাসী সকলকে সে বোঝাতে পেরেছে যে পাণ্ডবদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্যই তার আগমন। 10টা দিন অস্থায়ী আবাসে কেটে গেল। এর মধ্যে পুরোচনের বাড়ি সম্পূর্ণ হয়ে গেছে। সেই ঘৃত যতু নির্মিত দাহ্য পদার্থের চক মিলানো বাড়ির নাম দেওয়া হয়েছে শিব ভবন। শিব মানে মঙ্গল। বাড়ির উদ্দেশ্য অতএব মঙ্গল সাধন। এই মঙ্গল অবশ্যই পাণ্ডবদের মঙ্গল নয়, দুর্যোধনের মঙ্গল। পাণ্ডবরা তাঁদের জিনিসপত্র নিয়ে মায়ের সঙ্গে উঠে এলেন তথাকথিত শিব ভবনে। কুমার যুধিষ্ঠির আগের থেকেই বিদুরের কথায় যথেষ্ট সচেতন ছিলেন। তিনি নূতন বাড়িতে এসেই গৃহটিকে পরীক্ষা করে নেওয়ার তাড়না অনুভব করলেন। বাড়িতে ঢুকেই যুধিষ্ঠির অদ্ভুত গন্ধ পেলেন,
যে গন্ধ সাধারণত নূতন বাড়িতে পাওয়া যায় না। ঘি, গালা আর চর্বি মিলিয়ে এমনই এক উগ্র গন্ধের সৃষ্টি করেছে যে যুধিষ্ঠির শুঁকেই বুঝতে পারলেন বাড়িটি সাধারণ নয়। তিনি ভীমকে বললেন সে কথা। যুধিষ্ঠির ভীমকে দুর্যোধনের মন্দ উদ্দেশ্যের কথা বুঝিয়ে বললেন, কারণ ভীম ভুক্তভোগী। তিনিই সব থেকে ভালো বোঝেন দুর্যোধনের উদ্দেশ্য। ভীম পারলে তখনই পুরোচনকে তুলে আছাড় মারেন, কিন্তু যুধিষ্ঠির তাকে বুঝিয়ে বললেন এই মুহূর্তে কাউকে বুঝতে দেওয়া যাবে না যে তাঁরা ষড়যন্ত্রের আঁচ পেয়ে গেছেন। যুধিষ্ঠিরের কথায় ভীম সেদিনই বাড়ির মধ্যে একটা গর্ত খুঁড়ে ফেললেন, যেখানে আগুন লাগলে লুকিয়ে থাকা যায়। কিন্তু শুধু লুকিয়ে থাকাই নয়, অন্য দিক দিয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করা দরকার, এবং তা করতে হবে পুরোচনকে জানতে না দিয়ে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,00,000 জন 40 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। তবে বারণাবতে পাণ্ডবদের সম্ভাব্য বিপদের কথা নিয়ে যুধিষ্ঠিরের থেকেও যিনি বেশি চিন্তিত ছিলেন তিনি হলেন বিদুর। তিনি জানতেন যে খুব তাড়াতাড়ি অঘটন কিছু ঘটাবে না পুরোচন। সে নিজের ওপর যুধিষ্ঠিরের বিশ্বাস উৎপাদন করার জন্য সময় কিছু নেবেই। সামান্য সময়ের এই সুযোগটুকু অদ্ভুত সুন্দরভাবে ব্যবহার করলেন বিদুর। তিনি তাঁর একটি অতি বিশ্বস্ত মানুষকে ডেকে পাঠালেন, মাটি খুঁড়ে সুড়ঙ্গ প্রস্তুত করতে, যার জুড়ি নেই। এরই মধ্যে গুপ্তচর মারফত বিদুর জেনে গেলেন যে কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাতে যখন বারণাবতের ছোট্ট গ্রাম শহরটি অন্ধকারে ডুবে থাকবে, তখনই যতুগৃহে আগুন লাগাতে বলা হয়েছে পুরোচনকে। বিদুর আর দেরি করলেন না। তিনি চতুর কুশল খনককে পাঠিয়ে দিলেন যুধিষ্ঠিরের কাছে। চতুর খনক বারণাবতে এসে গোপনে যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করে বলল, মহারাজ, আমাকে বিদুর মহাশয়ের বন্ধু বলে জানবেন। আমি একজন খনক, আমি খুব ভালো সুড়ঙ্গ তৈরি করতে পারি। যুধিষ্ঠিরের বিশ্বাস উৎপাদনের জন্য খনক বলল, আমি আপনাদের হিতৈষী ব্যক্তি কিনা সেটা বোঝার জন্য বিদুর কিছু নির্দেশ দিয়েছেন। আপনাকে প্রথমে জানাই, কৃষ্ণ চতুর্দশীর রাতে পুরোচন আপনার বাড়ির দরজাটিতে আগুন দিয়ে দেবে। দুর্যোধনের আদেশ সেরকমই। এবারে আমাকে বিশ্বাস করার জন্য একটি ঘটনার উল্লেখ করব শুধু। বিদুর আপনাকে ম্লেচ্ছ ভাষায় কতগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন এবং আপনি তার উত্তর দিয়েছিলেন ম্লেচ্ছ ভাষাতেই। আপনি তাকে বলে এসেছিলেন যে আপনি সব বুঝেছেন। আশা করি আমি যে এইভাবে আপনাদের গূঢ় কথোপকথনের ঘটনা উল্লেখ করলাম, সেটুকুই আমাকে বিশ্বাস করার ক্ষেত্রে প্রমাণ বলে মেনে নিতে পারেন। বিদুরের সঙ্গে যেসব কথা হয়েছিল তা এই খনকের মুখে শুনে যুধিষ্ঠির তাকে সম্পূর্ণ বিশ্বাস করলেন। তিনি খনককে নিজের কঠিন অবস্থা বুঝিয়ে বললেন, এই অগ্নিগৃহের মধ্যে পুরোচন আমাদের পুড়িয়ে মারতে চাইছে। দুর্যোধন এই অপকর্ম করাচ্ছে তাকে দিয়ে। যে কোনো সময় আমাদের ঘরে আগুন লাগানো হতে পারে। তার চেয়ে বরং আমরাই ঘরে আগুন দিয়ে পুড়িয়ে চলে যাব। এরপর অন্তত আমরা পিতামহ ভীষ্ম এবং অন্যান্য কুরুবৃদ্ধদের বুঝিয়ে বলতে পারবো যে দুর্যোধন আমাদের জন্য এইরকম একটি অগ্নিগৃহ তৈরি করিয়েছিলেন, আমরা তাই নিজেরাই সে বাড়ি পুড়িয়ে দিয়েছি। আর এখন তুমি এই বাড়ির মধ্যে গর্ত খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে আমাদের বাঁচাও, কিন্তু সাবধান, পুরোচন যেন একটুও টের না পায়। বিদুর নিযুক্ত খনক যুধিষ্ঠিরের যুক্তি মেনে নিয়ে খনন কাজ আরম্ভ করল। ঘি, চর্বি, গালা দিয়ে তৈরি সেই বাড়ির মধ্যে সে একটি গর্ত তৈরি করল এবং সেই গর্ত থেকেই একটি সুড়ঙ্গও তৈরি করে ফেলল। সুচতুর খনক গৃহের মধ্যে তৈরি সেই গর্তের উপর একটি ঢাকনা লাগিয়ে দিল এবং তার উপর মাটি দিয়ে সমান করে দিল। পুরোচন সদা সর্বদা সেই যতুগৃহের দ্বারে বসে পাণ্ডবদের পাহারা দিত, কিন্তু খনকের কুশলতায় সে এই খনন কার্যের বিন্দু বিসর্গও জানতে পারল না। পাণ্ডবরা রাত্রিবেলায় সেই গর্তের ভিতরেই থাকতেন। প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র কিছু তাঁদের সঙ্গে থাকত। দিনের বেলায় চলত মৃগয়া, এ বন থেকে সে বনে। পথ চেনার কাজটাও তাতে ভালো হতো। নয় নয় করেও এর মধ্যে যতুগৃহে 6 মাস কাটানো হয়ে গেছে পাণ্ডবদের। 6 মাস শেষ হওয়ার কিছু আগে বিদুরের খনক যুধিষ্ঠিরের অভীষ্ট কাজটুকু করে দিয়ে গেল। এদিকে পুরোচন ভাবল যে পাণ্ডবরা তাকে কোনো সন্দেহই করছে না। সে মনে মনে বেশ খুশি হলো।
পাণ্ডবরা কিন্তু মনে মনে পুরোচনকে ভীষণ সন্দেহ করেও বাইরে দেখাতে লাগলেন যেন পুরোচনকে তাঁরা খুব বিশ্বাস করেছেন। পুরোচন খুশি হয়ে ভাবছিল এবার তার সময় হয়ে এসেছে, এবার আগুন লাগাবে যতুগৃহে। পুরোচনকে এমন খুশি খুশি দেখে যুধিষ্ঠির ভাইদের বললেন, এই পুরোচন বেটা আমাদের খুব বিশ্বাস করেছে, আমরা যে বেটাকে কিরকম ঠকিয়েছি তা তো বুঝতে পারছে না, কিন্তু যাকে সব কথা, এবার আমাদের পালাতে হবে। যুধিষ্ঠির এবার পলায়নের পরিকল্পনা দিয়ে বললেন, বেটা পুরোচন যখন ওই অস্ত্রাগারে থাকবে তখন ওই বাড়িতেই আগুন দিয়ে আমরা 6টি প্রাণী এখান থেকে পালাবো, কিন্তু একটাই ব্যাপার, আমাদের বদলে আর 6টি প্রাণী এখানে রেখে যেতে হবে এবং তাদের পুড়িয়েও মারতে হবে। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা 10াধিকশতম পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।